আগের দিন আমরা যুদ্ধটাকে একেবারেই চাইনি, এখনকার পরিস্থিতিতেও যেমন সবসময় চাই না, সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার মঙ্গারদের এগেনস্টে ব্যাসের মহাভারত যেরকমভাবে, ব্যাসের মহাভারত যেভাবে যুদ্ধ চায় না, সে কূটনীতিকে যেতে, সে শান্তির কথা বলছে না, বলছে কূটনীতির মাধ্যমে যদি শান্তি পাওয়া যায় সেটা সবচেয়ে ভালো। শান্তি মানে কিন্তু এখানে যে পিস ওরকম জিনিস নয়, অর্থাৎ যেভাবে হোক কৌশলের মাধ্যমে পরিস্থিতিকে, যুদ্ধের পরিস্থিতিকে শান্ত করা। এই জায়গায় কিন্তু মহাভারতের বক্তব্য হচ্ছে যে মহাভারত কেন, মহাভারত মনু কামন্দিকীয় নীতিসার, কৌটিল্যের অর্থশাস্ত্র, শুক্র নীতিসার, সবাই এক কথা বলবে যে কোনোভাবে পলিটিক্যাল সিস্টেমে যা যা আছে আমাদের বইপত্র, তারা কখনো যুদ্ধ চাইবে না। সামের কথা বলবে, ভেদের দানের কথা বলবে, ভেদের কথা বলবে, দণ্ডের কথা বলবে। এটা হচ্ছে চতুরুপায়, চারটে উপায়। অর্থাৎ লক্ষণীয় যে এই উপায়ের প্রসঙ্গ কিন্তু এসছে মহাভারতে কিংবা অন্যান্য জায়গায়, যে মিত্র সংগ্রহ, অর্থাৎ রাজনৈতিক এলাই জোগাড় করা, রাজনৈতিক এলাই এবং তার সঙ্গে শত্রুদের পীড়ন, অর্থাৎ শত্রুপক্ষকে ধ্বংস করা। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই চারটে উপায়ের কথা আসে। বলেছি আমি, উপায় মানে একটা পারিভাষিক শব্দ, এর মাধ্যমে অর্থাৎ একটা কৌশল, একটা ওয়ে আউট, যার মাধ্যমে আমরা পরপর একটা শত্রুকে এমন জায়গায় নিয়ে যেতে পারি যাতে সে হয় আমার বন্ধু হয়ে যাবে, নাহলে সেই জায়গায় তো দণ্ডের জায়গা, যেটা যুদ্ধটা না করছেন সকলে। এবং শত্রু মৃত্য যা কিছু আছে, একজন যে রাজা, তা সে কূটনৈতিক সম্পর্ক যদি স্থাপন করতে পারে, তাহলে বলা হচ্ছে যে সে তিনটি উপায়ের মধ্যেই তার কার্যসিদ্ধি ঘটাবে। সাম, দান, ভেদ, এর মাধ্যমেই সে কার্যসিদ্ধি ঘটাবে। এটাকে আমরা ইংরেজিতে ডিপ্লোমেসি বলতে চাই। আমাদের ভদ্রলোক এটা একটু কোট করছে আমি, যেহেতু আমি এই আমাদের যে কথাগুলো বলছি সেটা যে আজও রেলিভেন্ট, সেই কথাটা বলার জন্যে আমি C.D. বার্নস, তার ওয়ার বলে একখানা বই আছে, সেই বইতে তিনি লিখছেন, ডিপ্লোম্যাসি ইজ দ্য নেম ফর আ মেথড অব নেগোসিয়েশন, persuasion and conciliation for promoting the common interests of different nations and adjusting those interests which are opposed. Without the diplomatic system, war should be more frequent than it is. খেয়াল করে দেখুন, এই চতুরুপায় না থাকলে পরে war would be more frequent. Behind the diplomatic system, however, lie the preparations of war. And in certain forms of policy, the threat of war is used as an instrument of diplomacy. আপনারা আমাদের মধ্যযুগে, অর্থাৎ আমাদের যে বয়স, সেই যুগের মধ্যযুগে, অর্থাৎ কিনা এই যে সময়টা চলছে তার থেকে এই 1900 মোটামুটি পোস্ট ওয়ার্ল্ড ওয়ারের পরের যে যুগটা, সেখানে কিন্তু অনলি দ্য থ্রেট অফ ওয়ার, যাকে আমরা কোল্ড ওয়ার বলেছি, কোল্ড ওয়ার, রাশিয়ার এত অস্ত্র আছে, আমেরিকার এত অস্ত্র আছে, এই যে কোল্ড ওয়ার, এটা আমি নিউক্লিয়ার হলাম, তুমি নিউক্লিয়ার হলে, এই যে ব্যাপার, খেয়াল করে দেখুন, ইন্ডিয়াও এক সময় নিউক্লিয়ার হওয়ার পর সেটা কিন্তু তার পাওয়ারের জায়গাটা বেশি উঠেছে। সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখুন, পাকিস্তান নিউক্লিয়ার হওয়ার চেষ্টা করেছে এবং হয়েওছে। এই যে ব্যাপারটা যে আমি নিউক্লিয়ার শক্তির অধিকারী,
এটাও কিন্তু পারস্পরিক একটা ডিপ্লোম্যাসির জায়গা। অর্থাৎ থ্রেট অফ ওয়ার করছে না, কিন্তু নিউক্লিয়ার থ্রেট। আপনি খেয়াল করে দেখুন এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে কতবার এরপরে কিন্তু আমরা নিউক্লিয়ার থ্রেটের মধ্যে যাচ্ছি, এই যে কথাগুলো এসছে, দিস ইজ আ সর্ট অফ অলসো দ্য সর্ট অফ ডিপ্লোম্যাসি। অর্থাৎ ভয়ঙ্কর ওয়ার থামানোর জন্য এটাও কিন্তু একটা ডিপ্লোম্যাসি যেটা এখন ইউজড হচ্ছে। মহাভারত বলছে যে যুদ্ধ নয়, যদি সাম এবং দানের মাধ্যমে যদি উইন তৈরি হয়ে যায়, জয় হয়ে যায়, সেটা হচ্ছে শ্রেষ্ঠ বিজয়। এবং সাম দানং প্রশংসন্তি, এই কথাটা বারবার আসছে। প্রথমত আসছে উপায় বিজয়ং শ্রেষ্ঠম, বলছে উপায় বিজয়, অর্থাৎ ডিপ্লোম্যাসির মাধ্যমে যে বিজয় সেটাই শ্রেষ্ঠ। আহুর ভেদেন মধ্যমম, তার মানে উপায় বিজয়ং শ্রেষ্ঠ বলতে এই সাম এবং দানকেই শ্রেষ্ঠ উপায় বলে ভাবা হচ্ছে, এইটা শ্রেষ্ঠ উপায়। আর তারপরে যে ভেদ সেটা বলছেন আহুর ভেদে ন, ভেদটাকে আহুর ভেদে ন মধ্যমম, এটা হচ্ছে মধ্যম বিজয়। আর জঘন্য এইসব বিজয়, যেটা ব্যাস বলেছেন। হ্যাঁ, এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের প্রথম বোঝার দরকার যে সাম দান ভেদ দণ্ড বলতে কি বোঝায়। এটা মনু কিংবা ইত্যাদি সংজ্ঞা হিসেবে কেউ ব্যাখ্যা করেন, কারণ ওরা মনে করেছেন এটা সবাই জানে, কৌটিল্য নয়, কেউ সেভাবে ব্যাখ্যা করেন। একমাত্র নীতিসারের লেখক শুক্রাচার্য, তিনি এই জায়গায় এসে একটা কতগুলো বলবার চেষ্টা করছেন আর কি। যেমন আমরা সাধারণভাবে কি জানি, শুক্রাচার্য বলছেন যে সাম হলো সেই নীতি যাতে দুই রাজা পরস্পরের মধ্যে মধুর ব্যবহার করে মিত্র ভাবাপন্ন হয়ে ওঠে, অর্থাৎ বন্ধু ভাবাপন্ন হয়ে ওঠে, পরস্পরের কোনো ক্ষতি না করার জন্য। আর তারা প্রতিজ্ঞাত হয়, আর বিপদকালে পরস্পরকে সাহায্য করার জন্যও তারা প্রতিজ্ঞাবদ্ধ হন। এইটা হচ্ছে সামের জায়গা। সেটা বলছেন শুক্রনীতিসার কিভাবে, বলছেন ত্বৎ সমস্ত সখা নাস্তি। হ্যাঁ, তোমার মতো বন্ধু, একজন রাজা আরেকজনকে বলছেন তোমার মতো বন্ধু আমার আর কেউ নেই। নাস্তি মিত্রে, তৎসমস্ত সখা নাস্তি মিত্রে সামবিদং স্মৃতম। সাম মানে মধুর বাক্য, যার থেকে সাম গান, সাম বেদ ইত্যাদি মধুর বাক্য। তৎসমস্ত সখা, তোমার মতো বন্ধু আমার আর কেউ নেই। এইটা হচ্ছে সবচেয়ে বড় সামের জায়গা, অর্থাৎ মিষ্টি কথার জায়গা। পরস্পরম অনিষ্টং ন চিন্তনীয়ং তয়াময়া, আমরা যেন পরস্পরের কোনো অনিষ্ট চিন্তা না করি কখনো। সুসহায়ম, অর্থাৎ কিনা সময় মতো তোমার যদি খারাপ হয় অবস্থা আমি সাহায্য করবো, আমার খারাপ অবস্থা হলে তুমি সাহায্য করবে। শত্রু সাম প্রকৃতম, শত্রুকে যখন এইভাবে তোমার মতো বন্ধু আমার কেউ নেই, তুমি আমার পরস্পরের সহায়তা করবে, এইসব কথা বলবে যখন, সেটা হচ্ছে সাম। তাহলে দান কাকে বলে? দান হচ্ছে খানিকটা ছেড়ে দেওয়া বা মেনে নেওয়া। মৌখিকভাবে শত্রুর সঙ্গে এমন একটা সম্পর্ক রাখতে হবে যাতে আমার যা আছে তার সবই আপনার, এটা ভাবুন। এমন মৌখিক উচ্চারণের সঙ্গে সঙ্গে একটা দুটো গ্রাম তাকে মাঝে মাঝে দেওয়া, বৎসরান্তে একটু টাকা পয়সা ভালো করে দিলাম, নজরানা দিলাম, তাতে খুশি থাকবে। লক্ষ্য করে দেখুন যে যখন দিল্লিতে মুসলমান শাসনকর্তারা
কিংবা আমাদের ব্রিটিশ শাসনকর্তারাও যে শাসন করতেন, একটু যে শাসন করতে দিতেন অন্য লোককে, তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ রাজকর তুলে নিতেন। কিন্তু ধরা যাক কৃষ্ণচন্দ্র রায় যে সময়ে তার নিজের যে এস্টেট সামাল দিয়েছেন, জমিদারি করেছেন, সেখানে মাঝে মাঝে লামসাম টাকা কিন্তু সরকারকে দিতে হতো, মানে যারা তার উপরে রাজত্ব করেছেন তাদেরকে দিতে হতো। হ্যাঁ, তাহলে এখানেও নাকি শোনা যায় যে ওই টাকার পরিমাণ মুসলমানদের, মানে মুসলমান রাজাকে না দিয়ে আর ব্রিটিশ সরকারের প্রথম আরম্ভে তাদের সাহায্য করে নাকি অনেক কাজ হয়ে গেছিল। এসব ইতিহাসের ব্যাপার, তার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু এস্টেট যারা, জমিদারি যারা করেছেন, তারা যে নজরানা দিতেন, এর মধ্যে কোনো ভুল নেই, ওটা দানের অঙ্গ। না হলেই ঝামেলা হবে। টাকা পয়সা দিয়ে যাও ঠিক আছে, কিন্তু না হলেই ঝামেলা হবে। এই দানের ব্যাপার নিয়ে তো পরে বড় বিশাল আলোচনা করা যায়, কোন কোন রাজা কিভাবে দিতেন না দিতেন। সেটা একটা মধ্যযুগীয় জায়গা থেকে পরবর্তী জায়গা পর্যন্ত আসা যায়, একটা রীতিমতো বই হয়ে যেতে পারে, সেটা ছেড়েই দিন। কিন্তু ওই যে একটু একটা ছোট্ট গ্রাম দিয়ে দিলাম, এটা তোমার, এই করে ছেড়ে দে। এই যে দানের মাধ্যম, এটা একটা ভালো তুষ্টির সাধন হতে পারে, এবং পরস্পর একজন শত্রুও কিন্তু তার মাধ্যমে বন্ধু হয়ে যেতে পারে। আপনারা খেয়াল করে দেখুন যে যখন পাকিস্তান হয়েছিল, তখন সেই সব সময়ে আমাদের একটা সময়, আমাদের ছোটোবেলায় দেখেছি যে বেরুবাড়ি অঞ্চল একটা জায়গা ছিল, সেই জায়গাটা পাকিস্তানকে দিয়ে দেওয়া হোক, এরকম একটা জায়গা আমরা ভারতবর্ষে সেটা দিয়ে দিয়েছিল, যদিও সময় লেগেছিল তাতে। তখনকার দিনে তো একটা সরকার অন্যভাবে প্রতিষ্ঠা হয়ে গেছে, কিন্তু বেরুবাড়ি অঞ্চল তাদের দিয়ে দেওয়া হয়েছিল। রিসেন্টলি দেখুন, খেয়াল করে দেখুন, ছিটমহল ভাগাভাগি হলো, কিছু এখানে গেল, কিছু ওখানে গেল। এই যে দান নীতি এগুলোর মধ্যে পড়ে। হ্যাঁ, সেখানে দানের এক্সটেনশন হলো ওই নজরানা, দানের এক্সটেনশন একটু ছোট জায়গা দিয়ে দিলাম, দানের এক্সটেনশন প্রচুর পরিমাণ টাকা পয়সা দিয়ে তুষ্ট রাখা। এই পণ্ডিতরা, বিশেষ করে কৌটিল্য, যে দানের একটা সমস্যা হচ্ছে যে দান দিয়ে যেতে থাকলে পরে তারা আরও চাইতে থাকে। শত্রুকে দান দিয়ে যেতে যেতে এক সময় তারা আরও চাইতে থাকে, বলে যে আরও চাই, এতে হচ্ছে না, আরও চাই। এটা একটা বড় সমস্যা, কৌটিল্য বলেছেন। তৎসত্ত্বেও মহাভারত বলবে সাম এবং দানের মাধ্যমে যদি শান্তি বজায় থাকে, না হয়তো বেশিই দিয়ে দিলেন, তাতে করে কিন্তু ওই পরস্পরের মধ্যে শান্তিটা থেকে যায়। আর ভেদনীতি, ভেদনীতি দু তিন রকমের হতে পারে। শত্রু সৈন্যকে দুর্বল করে দেওয়া, এটা হতে পারে। শত্রুর যারা মিত্রপক্ষ, অর্থাৎ শত্রুর যারা বন্ধু, তাদেরকে দুর্বল করে দেওয়া যেতে পারে। প্রবল পরাক্রান্ত কোনো যে রাজা, আমি তার আশ্রয় নিতে পারি, এভাবেও কিন্তু আর একটা শত্রু রাজাকে বিচ্ছিন্ন করে ফেলা যেতে পারে। আবার শত্রুর যে খারাপ অবস্থা, হ্যাঁ, সেই জায়গাটা থেকেই আবার নিজের প্রতিষ্ঠার জায়গাটা তৈরি করে ফেলা, এটাও ভেদনীতির মধ্যেই পড়বে। আর দণ্ডের ব্যাপারটা আমরা জানি। দণ্ড মানে এক কথায় শত্রুকে শাস্তি দেওয়ার যে ব্যাপার, সেটা হলেও তারও কিন্তু লঘুগুরু আছে। শত্রু রাজ্যে লঘুগুরু মানে মানে মানুষ ডিপ্লোম্যাসির এইখানে দাঁড়াবে যে দণ্ডটাও দিচ্ছি, কিন্তু তার মাধ্যমেও একটা একটু ভেদের জায়গা থাকে, অর্থাৎ ভেদ মিশ্রিত দণ্ড, এরকম একটা ব্যাপার থাকে। যেমন মানে সেটাও বরঞ্চ যুদ্ধের থেকে ভালো, এইটা মহাভারত বলছে। যেমন শত্রু যে রাজ্য, সেখানে প্রচুর পরিমাণ ডাকাত গুন্ডা পাঠিয়ে দেওয়া হলো, দেখছেন না? সেসব আপনাদেরও খানিকটা জানা আছে যে কোন কোন বিশাল বিশাল দেশ তারা কাদের কাদের পুষেছে, ইত্যাদি ইত্যাদি, এসব আপনাদের জানা আছে। আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না, কিন্তু
অর্থাৎ কিনা ওই যে একেবারে লাদেন পর্যন্ত, পরবর্তীকালে আইসিস অমুক তমুক ইত্যাদি শব্দ উচ্চারণ করাই আমার উচিত নয়, কিন্তু এই যে জায়গাগুলো, এগুলো তো কেউ 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 পুষেছে। এখনও দেখছেন না যে এই যে সিরিয়াতে প্রচুর পরিমাণ রেবেলস, এবং এক পক্ষের রেবেলস নয়, বহু পক্ষের রেবেলস, এরা কারা? এখানে ওই জায়গাটা আসে যে শত্রুর রাজ্যে মানে একটু দস্যু পাঠালাম কিংবা ডাকাত পাঠালাম, তখনকার দিনের যেরকম ভাবনা, কিংবা চুরি ডাকাতি করালাম, রাজকোষের অবনতি কিভাবে হয় সেটার চেষ্টা করলাম, ক্ষয় হয়ে যায় যাতে রাজকোষ, কিংবা শস্য প্রচুর পরিমাণ হয়েছে সেটা ধ্বংস করলাম কাউকে দিয়ে, রাজার রন্ধ্র আবিষ্কার করে মানে ছিদ্রান্বেষণ করে, হ্যাঁ, নিজে যুদ্ধের জন্য প্রস্তুত হলাম। এটা যদি একবার তাকে বোঝানো যায় যে তোমার ফোঁকরগুলো আমরা ধরে ফেলেছি, তাতেও অনেক সময় যুদ্ধ শান্ত হয়ে যায়। কিংবা নিজের সেনা শক্তি দেখিয়ে একটা থ্রেট তৈরি করা, এর মাধ্যমেও হতে পারে, এটাও কূটনীতির মধ্যে পড়বে। কিন্তু যুদ্ধ থেকে বলছেন সেটাও বেটার। কাজেই দণ্ডটার মধ্যে যে দুটো ভাগ আছে, দণ্ডের মধ্যেও একটা ডিপ্লোমেসির জায়গা রয়ে গেছে, কিন্তু শেষ জায়গায় দণ্ড একটা অদ্ভুত জায়গা দিয়ে আজকে আমার এই ডিপ্লোমেসির ব্যাপারটা শেষ হলো না। এটা অদ্ভুত একটা জায়গা দিয়ে আমি একটু আজকের দিনটা শেষ করতে চাইছি একটা গল্প বলে, এবং সেটা গল্পটা কিন্তু মহাভারতের বক্তব্য, মহাভারতে তার রিফ্লেকশন কিভাবে হয়েছে এটা বোঝানোর জন্য। যে যাজ্ঞবল্ক্য সংহিতা পরবর্তীকালে এই সাম দান ভেদ দণ্ড ইত্যাদির ব্যাপার নিয়ে কথা বলার পরে, রাজনৈতিক ভাবনা বোঝানোর পর, যাজ্ঞবল্ক্য সংহিতা বলছেন যে এই সাম দান ভেদ দণ্ড শুধুমাত্র যে পলিটিক্সেই ব্যবহার হবে, এতে সামাদয় ন কেবলম রাজ্য ব্যবহার বিষয়া অপিতু সকল লোক ব্যবহার বিষয়া, কিন্তু সমস্ত মানুষের মধ্যেই এটা প্রয়োগ করা যায়। অর্থাৎ কিনা অন্তঃরাষ্ট্রীয় যে শক্তি, তার মধ্যেও ব্যবহার করা যায়। আপনারা কি রিসেন্ট জায়গাগুলো যেগুলো গণতন্ত্রেও ঘটে, নিশ্চয়ই সেগুলো খেয়াল করছেন? না করছে আপনারা এতখানি রাজনৈতিকভাবে অসচেতন মানুষ আপনারা নন। মাঝে মাঝেই দেখছেন মহারাষ্ট্রে বিজেপি শক্তি বাড়ছে, মাঝে মাঝে দেখে যাচ্ছেন যে কংগ্রেসের শক্তি বাড়ছে, মনে হলে কংগ্রেস কোথায় জিতে যাবে, তারপর দেখা গেল কংগ্রেস হেরে গেল। এগুলো কি, এই টানাপোড়েনগুলো যেমন পার্টিগুলো, বিরোধী পার্টিগুলো সৃষ্টি করে, সেমনি বিরোধী পার্টির মধ্যে ভাঙনের জন্যও কিন্তু সরকারেতে যারা বসে আছেন তারাও চেষ্টা করেন। খেয়াল করে দেখুন, সাম দান ভেদ দণ্ড সকলেই কিন্তু ব্যবহার করেন। গণতন্ত্রেও কি সুন্দর ব্যবহার হয়, ইন্টার পার্টির মধ্যেও লক্ষ্য করে দেখুন। হঠাৎ করে যে জোট হলো, সেখানে কংগ্রেস কংগ্রেস করে সবাই মাথা ঘামাতে আরম্ভ করলো। তারপরেই দেখা গেল যেই মহারাষ্ট্রের ভোট শেষ হলো, কংগ্রেস হারলো, সঙ্গে সঙ্গে আবার অন্য লোকে অনেক কথা বলছেন মমতাকে লিডারশিপ দেওয়া উচিত, এরকম এরকম। তার মানে কি, এই যে জিনিসগুলো ঘটছে তার মধ্যে যেমন ইন্টার পার্টি রিলেশনস জড়িত আছে, সরকারের পক্ষও কিন্তু বসে নেই, তারাও কিন্তু এই ভেদগুলো সৃষ্টি করার ব্যাপারে যথেষ্ট পরিমাণ খাটে। আমি তো বলবো যে এই যে যাজ্ঞবল্ক্য সংহিতা বলছেন যে অপিত সর্বলোক ব্যবহার বিষয়া, আমি তো বলবো যে হোল জ্ঞাতি গোষ্ঠী, ভাই বেরাদর, বন্ধু, স্ত্রী, শ্বশুর, মানে শ্বশুর বাড়ি, সর্বত্রও এই সামদান ভেদ দণ্ডের ব্যাপার থাকে। আমি সেটা মহাভারত থেকে একটা জায়গা দেখাচ্ছি, যদিও ওই স্কেলে এখন থাকে না, কারণ তখনকার দিনের রাজরাজত্বের ব্যাপার ছিল। তখনকার দিনে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের বৈবাহিক সম্পর্ক ঘটত, এবং তাতে করে লক্ষ্য করে দেখুন, সমুদ্রগুপ্ত শ্রীলঙ্কায় গেছেন, হরিসেনের প্রশস্তিতে পাবেন। শ্রীলঙ্কায় গিয়ে তাদের এই শ্রীলঙ্কার যে রাজকন্যা,
সেই শ্রীলঙ্কান একজন মহিলাকে তিনি বিবাহ করে আনলেন। জানি না কোন ভাষায় তিনি প্রেমালাপ করতেন, এটার মধ্যে আমার খুবই শঙ্কা আছে যে শ্রীলঙ্কান একজন মহিষীর সঙ্গে তিনি সমুদ্রগুপ্ত কিভাবে কথা বলতেন। নিশ্চয়ই প্রেমালাপের ভাষা নিশ্চয়ই খুব কমন হবে, সেটা সব জায়গাতেই একরকম হয়ে যায়, একাকার হয়ে যায়, সেটা নিশ্চয়ই তারা নিবেদন করেছেন, সেটার মধ্যে কথা নয়। কিন্তু এই বিবাহগুলো রাজনৈতিক বিবাহ, বিবাহের মাধ্যমে তারা কিন্তু এলাই তৈরি হয়েছে। তাহলে লক্ষ্য করে দেখুন এই জায়গায় মহাভারতেও এলাই তৈরি হওয়া এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আলটিমেটলি এমন একটা জায়গা চলে এলো যেখানে নানান রকমভাবে এই যে এলাই তৈরি হওয়া, তার মাধ্যমে কিভাবে রাজনীতির ডিপ্লোম্যাসি পাল্টে যায় সেটা একটু আমি মহাভারত থেকে দেখাবো। তারপরে মূল আবার সামদান ভেদদণ্ডে ফিরে যাওয়া। আমি কেন বলেছি যে এই ঘটনা ফ্যামিলি, একটা লার্জার ফ্যামিলির মধ্যেও যেমন এগুলোর প্রয়োগ আছে, এই ডিপ্লোম্যাসির প্রয়োগ আছে, সেমনি আন্তঃরাষ্ট্রীয় জায়গায় তার প্রয়োগ আছে, যেমনটা গণতন্ত্র সমাজতন্ত্রে দেখা যায়। হ্যাঁ, আবার একেবারে রাজতন্ত্র যেখানে ছিল সেখানে তো সেখান থেকেই তো এইসবের কথার সৃষ্টি। দেখুন লক্ষ্য করে যে কৃষ্ণ তার পিসি কুন্তী, তার সঙ্গে কৃষ্ণের দেখা টাকা সেরকমভাবে হয়নি। বাবা বসুদেব তার নিজের রাষ্ট্র আছে, সে নিজের রাষ্ট্রের কথা পরে একদিন বলবো, তার পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক একদিন পরে বলবো, বলতেই হবে মহাভারত কথা বলতে গেলে। কিন্তু এই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেও পাণ্ডবদের অবস্থা এবং কৌরবদের অবস্থা তারা খবর পাচ্ছেন কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ নিজের জায়গাটা শক্ত করেছেন আগে রাজনৈতিক জায়গায়। আমি কৃষ্ণকে একদম ঐতিহাসিক পুরুষ বলে মনে করি। আমি একবারেই মনে করি না তিনি অলৌকিকভাবে নেমে এসছেন, এবং অলৌকিকভাবে তার মধ্যে যে কিভাবে জাগ্রত হয়েছে কিংবা তাকে কিভাবে অলৌকিক ভাবনায় ভগবান ভাবা যায় সেটা আমি তার মনুষ্য লীলা থেকেই ভাবতে পারি, এবং আমার আরাধ্য দেবতা তিনি, এটুকু বলে রাখলাম। আমি তাকে সেই অলৌকিক ভগবান বলেই মনে করি, এবং একেবারে মানে কি বলবো যে অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, তাই মনে করি আমি তাকে। কিন্তু তার যে পৌরুষীয় লীলা, সেই লীলার জায়গায় যদি সেটাকে একটা মনুষ্যভাবে দেখি, তাহলে তার ডিপ্লোম্যাসির ক্ষমতা, তার নিজের রাষ্ট্রের জায়গায় নিজের শক্তি বর্ধন করে তারপরে খেয়াল করে দেখুন তার সঙ্গে পাণ্ডবদের প্রথম পরিচয় হচ্ছে দ্রৌপদীর স্বয়ংবরে। প্রথম পরিচয় হচ্ছে দ্রৌপদীর স্বয়ংবরে তিনি ঢুকছেন, চেনেন না তাদের, কিন্তু কৃষ্ণের প্রখর বুদ্ধি, তিনি চিনতে পেরেছেন যে পাণ্ডবরা খবরও পেয়েছেন আগে যে পাণ্ডবরা স্নাতক ব্রহ্মচারীর বেশে এই দ্রুপদের রাজসভায় উপস্থিত আছেন এবং দ্রৌপদীকে লাভ করার জন্য তারা চেষ্টা করছেন। সেখানে তারা উপস্থিত হয়েছেন বিবাহ সভায়, বিবাহ করার জন্য নয়। এটা তাদের ট্রিটমেন্ট দেখলেই বোঝা যাবে, তারা নিজেরা চেষ্টা দেখলেই বোঝা যাবে। ধনুক মিন চক্ষু মানে ভেদ করার জন্য কৃষ্ণও এগোননি, বলরামও এগোননি। তারা এনজয় করতে এসেছেন, বিয়ে দেখতে এসেছেন, কিন্তু স্বয়ংবর দেখতে এসেছেন রাধার। কিন্তু কৃষ্ণ বলরামকে চিনিয়ে দিচ্ছেন, ওইটা কিন্তু মনে হচ্ছে যুধিষ্ঠির, ওই দিকে রাখো তার পাশে একটু, তার পুরো চেহারা বর্ণনা করে করে এই হচ্ছেন ভীম, কিন্তু এরভাবে চিনিয়ে দিচ্ছেন। তার মানে প্রথম পরিচয় ঘটছে। এবং বিবাহের পর তিনি পাণ্ডবরা যেখানে ওই যে গ্রামের মধ্যে একটা লোকের বাড়ি ভাড়া নিয়েছিলেন, সেই জায়গায় গিয়ে তিনি গোপনে উপস্থিত হয়েছেন এবং তাদের দেখে এসেছেন ধৃষ্টধুম্নর সঙ্গে। তখনও তিনি নিজের পরিচয় ব্রেক করেননি তাদের কাছে, কিন্তু বিবাহ যখন হয়ে গেল তিনি নিজের পরিচয় ব্রেক করেছেন। কৃষ্ণ তার নিজের পরিচয় জানিয়েছেন, সবাই তখন একাকার। কিন্তু কৃষ্ণ যে এই যে জানালেন, এই জানানোটা কি হলো যে কৃষ্ণের যে পুরো
রাষ্ট্রনৈতিক শক্তি এগুলো পাণ্ডবদের পেছনে চলে এলো। তার মানে আমি বলেছিলাম আগে যে ডিপ্লোম্যাসিটা তখনই সুখকর হয় যখন শত্রু রাষ্ট্র যুদ্ধ না করে যদি আপনি সেই রকম জায়গায় পৌঁছতে চান, তাহলে সবচেয়ে বেশি পরিমাণ প্রয়োজন কিন্তু এলাই তৈরি হওয়া। পাণ্ডবদের যতুগৃহে পাঠানো হয়েছিল মরণের জন্যে। দুর্যোধন তাকে অদ্ভুতভাবে ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়েছিলেন। একবারও ধৃতরাষ্ট্রকে বলেন যে ওদের আমি মেরে ফেলবো, পুড়িয়ে মারবো, বলেননি। ধৃতরাষ্ট্র চাইছিলেন তারা বাইরে যাক, কিন্তু মারতে চাননি। আর দুর্যোধন দেখেছেন আমিও মারতে চাইছি না, ওদের শুধু নির্বাসনে পাঠিয়ে তারপরে আমি বুঝে নিচ্ছি রাজ্য। এইভাবে পাঠানো হয়েছিল। সেখান থেকে পাণ্ডবরা স্নাতক ব্রহ্মচারীর বেশি ধ্রুপদ সভায় আসছেন, বিবাহ হচ্ছে। বিবাহের সঙ্গে সঙ্গে কিন্তু একটা আলোড়ন তৈরি হয়ে যাচ্ছে হস্তিনাপুরে। কি না, মিত্রলাভ, অর্থাৎ এলাইজ, অর্থাৎ বৈবাহিক সূত্রে দ্রুপদ পাঞ্চালরা কিন্তু কৌরবদের শত্রু। খেয়াল করে দেখুন কতখানি শত্রু যে ওই পাঞ্চাল রাজ্য থেকে দ্রোণাচার্য আসবেন ভবিষ্যতে, যিনি কৌরবদের সঙ্গে ভীষ্মের সঙ্গে বন্ধুত্ব পাঠিয়ে নিজের শক্তি বাড়াবেন এবং একটা সময় শিষ্যদের দিয়ে যুদ্ধ করে দ্রুপদের অর্ধেক রাজ্য নিয়ে নেবেন। এসব কথা পরে হবে, কিন্তু কথা হলো অ্যালাইজ, বৈবাহিক সূত্রে সম্পূর্ণ পাঞ্চাল কিন্তু তার অ্যালাইজ হয়ে গেল এবং অর্থাৎ মিত্রের মধ্যে চলে এলো। এবং একই সঙ্গে অ্যালাই হিসেবে কারা এলো? অ্যালাই হিসেবে এলেন কৃষ্ণ। এবং তিনি কিন্তু ন্যাচারাল অ্যালাই। ন্যাচারাল মানে আত্মীয় স্বজনের মধ্যে যখন অ্যালাই তৈরি হয়ে যায় সেটাকে বলে ন্যাচারাল অ্যালাই। হ্যাঁ, এই অ্যালাই কীরকম হতে পারে? 4 রকমের হতে পারে। এগুলো পরে বিচারণীয়, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে পাণ্ডবদের সঙ্গে দ্রৌপদীর বিবাহটা হলো না, এর সঙ্গে সঙ্গে গুপ্তচরেরা এসে হস্তিনাপুরে এসে দুর্যোধনকে সব জানালো। কর্ণ, দুর্যোধন কেউই বুঝতে পারেননি যে ওখানে তারা স্বয়ংবর সভায় গেছিলেন। দ্রৌপদীকে চেষ্টাও করলেন কর্ণ, না হং বরয়ামি সুতম, এসব বললেন যে আমি সুতপুত্রকে বরণ করিব না। ঠিক আছে, বিবাহ হলো অর্জুনের সঙ্গে, তারা বুঝতে পারলেন না যে অর্জুনের সঙ্গে বিয়ে হলো, কিংবা পরবর্তীকালে পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিয়ে হয়ে গেল। এই খবরটা কিন্তু হস্তিনাপুরের গুপ্তচররা এসে দিল এবং তাতে দুর্যোধন মানসিকভাবে বিপর্যস্ত বোধ করতে আরম্ভ করলেন। অর্থাৎ দুর্যোধন রাজা বিমনা ভাতৃবিসহ, অর্থাৎ ভাইদের সঙ্গে, অর্থাৎ দুঃশাসন ইত্যাদির সঙ্গে তিনি একটু ডিপ্রেসড। বিমনা মানে তখন তিনি একটা ডিপ্রেসড বোধ করতে আরম্ভ করলেন। গুপ্তচরের খবর বিদুরের কানেও গেল। অর্থাৎ তিনি কিন্তু অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে যখন খবরটা দিতে আসছেন, হ্যাঁ, তখনও আসল খবর ধৃতরাষ্ট্র জানেন না যে তারা এসে গেছেন, দুর্যোধন ইত্যাদি তারা এসে গেছেন রাজ্যে, তখনও জানেন না। খবর পেয়ে গেছেন তখনই বিদুর গিয়ে যখন কথা বলতে যাচ্ছেন না ধৃতরাষ্ট্রের সঙ্গে, যে কি আনন্দের খবর হয়েছে জানেন দ্রৌপদী স্বয়ংবর সভায়, বলতেই ধৃতরাষ্ট্র বললেন, যা কি ভাব, কি আনন্দ তোমার দেখছি। ও তার মানে দুর্যোধনই কি তাহলে দ্রৌপদীকে পেয়েছেন, এটার জন্যই তুমি এত আনন্দ করে বলতে আসছো। মন্নাতে সবৃতং পুত্রম জ্যেষ্ঠং দ্রুপদ কন্যা, অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের সঙ্গে দ্রৌপদীর বিবাহ হয়েছে ভেবে ধৃতরাষ্ট্র আনন্দে ফেটে পড়লেন। কেন? তিনি বিদুরের মধ্যে আনন্দ দেখেছেন, কিন্তু বিদুরের আনন্দটা যে ও জন্যে নয়, দুর্যোধনের জন্যে নয়, তিনি যে পঞ্চ পাণ্ডবের সঙ্গে বিয়ে হয়েছে বলে আনন্দিত হচ্ছেন। হ্যাঁ, সেটা ওই যে বললাম
ব্যাসের কথার মাঝখানে তিনি কথা বলেছেন। এখানেও বিদুর কথা বলার আগেই ধৃতরাষ্ট্র বলছেন, ও হো হো হো, তিনি ভাবলেন দুর্যোধনের সঙ্গেই দ্রৌপদীর বিবাহ হয়েছে। কিন্তু এই অবস্থায় বিদুর যখন প্রকৃত সত্য জানাচ্ছেন, তখন ধৃতরাষ্ট্র কত বড় বুদ্ধিমান লোক, যার জন্য তাকে প্রজ্ঞাচক্ষু বলা হয়, তিনি কি তাড়াতাড়ি সামলালেন নিজেকে এবং তার রাজনৈতিক তাৎপর্য নিয়ে মাথা ঘামাতে আরম্ভ করলেন। রাজনৈতিক মানে কূটনৈতিক তাৎপর্য। তিনি বলেও ফেললেন যেন ঐশ্বর্য সম্পত্তিহীন এই যে পাণ্ডবরা, তারা কিন্তু দ্রুপদের মাধ্যমে একটি বড় এলাই অর্থাৎ মিত্র সংগ্রহ করে ফেললেন। দ্রুপদ তো বলতেই পারেন, তোমরা আমাদের রাজ্য থেকেই তোমরা যাও, যুদ্ধ করো, বলতে পারেন। এই অবস্থায় দুর্যোধন, শকুনি, তার যে কিচেন ক্যাবিনেট, অর্থাৎ দুর্যোধন, শকুনি, দুঃশাসন, কর্ণ, এরা বসে গেলেন যে কি করা যায়। এইরকম একটা ঘটনা এখনো পর্যন্ত আসে, কি করা যায়। দুর্যোধন বলছেন, আমি বলছিলাম না সাম, দান, ভেদ, দণ্ড একটা ফ্যামিলির মধ্যেও কিভাবে হয়, জ্ঞাতিদের মধ্যে কিভাবে হয়, ভাই বেরাদরের মধ্যে কিভাবে হয়, বলছেন। দুর্যোধন বলছেন তার পরিকল্পনাটা কীরকম। বলছেন যে কর্ণকে শোনাচ্ছেন প্রধানত, বলছেন যে দেখো, পাণ্ডবদের মধ্যে একটা গুপ্তচর পাঠিয়ে দাও, সে গুপ্তচর পাঠিয়ে দিয়ে ভেদ সৃষ্টি করুক। বলে ভেদটা কিভাবে করবে? বলে এইরকমভাবে, মানে এমন ভেদ তৈরি করতে হবে যাতে 5 জন পাণ্ডব তো দ্রৌপদীকে বিয়ে করেছে, যাতে এক একজন সরে যায় এক একজনের পাশ থেকে। হ্যাঁ, তাকে গিয়ে ভেদ নীতির লোকেরা যারা গুপ্তচর আছে তারা গিয়ে কি বলবে? দ্রৌপদীকে বলবে। দ্রৌপদীর কাছে অ্যাক্সেস থাকতেই পারে, দ্রৌপদী রাজকন্যা বটে, এরমভাবে বোঝাবে, কিংবা মেয়েদের দিয়েই বোঝাবে, গুপ্তচরের কাজ তো তাই। যে এতগুলো স্বামী তোমার, এনে তুমি ঘর করবে কী করে? হ্যাঁ, আর এটা বলা হোক, কারণ মেয়েদের দিয়ে দ্রৌপদীকে এটা বলা হোক, দ্রৌপদীকে বলা হোক এটা, আর পাণ্ডবদের প্রত্যেককে বলা হোক তোমরা 5টা পুরুষ, ওই একটা বউ, তোমরা তো পরস্পরের উচ্ছিষ্ট গ্রহণ করছো। এটা তো বলা যেতে পারে। এটা বললে পরে ভীম অর্জুনের লোকের মতো লোকেরা তো মেজাজ হারিয়ে ফেলবে, এতে কাজ হবে, দ্রৌপদীকে আমরাই পেয়ে যাব। মহাভারতের টিকাকারও মজাদার কম নয়, তিনি লিখছেন ততশ্চ তাম লভস্যামহে, তাহলে তো তাকে আমরাই পেয়ে যাবো। এই কথাটা মহাভারতের নেই, টিকাকার লিখছেন। টিকাকার বলছেন যে দুপক্ষই যদি ভেদ নীতিতে এরকম ঘটনা ঘটে যায়, দ্রৌপদীও রেগে যায় এবং পঞ্চপাণ্ডবদেরও এক একটা রেগে যায়, টিকাকার মজা করে লিখছেন ততশ্চ তাং লক্ষ্যামহে, হ্যাঁ আমরাই পেয়ে যাব, সে কর্ণই বিয়ে করুক আর দুর্যোধনই বিয়ে করুক। এমনও করা যেতে পারে। দুর্যোধন অল্টারনেটিভ দিচ্ছেন যে বহু বহু উন্নতর সমস্ত সুন্দরী রমণীদের পাঠিয়ে দেওয়া হোক। সরাসরি বেশ্যাদের কথা বলছেন। তারা 5 ভাই পাণ্ডবকে এমনভাবে প্রলুব্ধ করবে যে ওরা দ্রৌপদীর মুখে, মাথায় একেবারে ঘুণ ধরিয়ে দেবে যে এরা কারা, সমস্ত মেয়েদের নিয়ে ঘুরছে আর আমি এদের 5টাকে বিয়ে করেছি। এরকম তো হতে পারে। এর মধ্যে যত তর্ক যুক্তি ছিল, মানে আমি বারবার বলছি, কিন্তু সাম নয়, দান নয়, দুর্যোধন প্রথমে ভেদ থেকে আরম্ভ করছে। হ্যাঁ, দ্রৌপদীকে ভালোবাসার এমন করতে পারে, বলছি যে কূটনৈতিক আর হতে পারে যে দ্রৌপদীকে পাণ্ডবদের ভালোবাসার মোহজাল থেকে মুক্ত করে আনা এবং নিজেরা দ্রৌপদীকে লাভ করা, এই তো আমাদের উদ্দেশ্য। এই অবস্থায় কিন্তু যতই দুর্যোধন অল্টারনেটিভ দিয়েছেন, সেই সব অল্টারনেটিভের জায়গায় কর্ণ একেবারে জল ঢেলে দিলেন। কর্ণ হাজার হলেও বিশাল যুদ্ধের শক্তি তার মধ্যে আছে। তিনি বললেন যে দেখো, যে এইসব জিনিসগুলো হ্যাঁ আমাদের ক্ষেত্রে খাটবে না, সব ছলনায় কোনো কাজ হবে না। একে ভাঙানো, তাকে সরানো এবং
কর্ণের যুক্তিগুলো খুব খাসা ছিল, একটু অশ্লীলও ছিল। হ্যাঁ, কর্ণ বললেন, আচ্ছা দেখো, মেয়েরা তো শুধু একটা স্বামী নিয়ে সন্তুষ্ট থাকবে এটা তো নয়, নাহলে এত প্রেম হয়, এত পরকীয়া হয় কেন? তার মানে মেয়েরাও অনেক স্বামী পছন্দ করে। তো দ্রৌপদী যদি 5টা স্বামী দিয়ে এরকম ভ্যারাইটিস্ট হিসেবে তিনি যদি থাকেন, যে কেন সে আসবে ভাই? তাকে কি করে তুমি ভাঙাবে, ভেদনীতি তৈরি করবে? এটা হতেই পারে না। ও 5টা স্বামী নিয়ে আরো বেশি সন্তুষ্ট হবে। তুমি ভুলভাল বলছো এটা। হ্যাঁ, মেয়েরা ওটাই ভালোবাসে। এই সব কথা বলতে আরম্ভ করলেন এবং জর্জ হেলি বললেন যে দেখো ভাই, 5 ভাই একসঙ্গে বিয়ে করেছে, ওদের সহবাসের মধ্যেও যথেষ্ট শৃঙ্খলা থাকবে, এসব করে তুমি মানে কিচ্ছু করতে পারবে না তুমি ওদের। আর এটাও ঘটনা যে একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো, আমি মনে করি যুদ্ধ করাটা এই সময় সবচেয়ে শ্রেষ্ঠ সময়। কারণ এই বিয়ে করে ওদের সৈন্য সামন্ত ভালো করে জোগাড় করতে কতখানি পারবে এটা জানি না। কৃষ্ণও মাত্র এইখানে এসে তার মিত্র সংগ্রহের মধ্যে কৃষ্ণ এসছেন, তার যাদব বাহিনী বহু দূরে, পাঞ্চাল থেকে বহু দূরে সেই দ্বারকায় যেতে হবে। কাজে এই সব সময়ে আমাদের উচিত শুধু যুদ্ধ করা। দেখুন, উনি ভেদ থেকে দণ্ডে চলে এলেন একটা 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 আত্মীয় স্বজনের মধ্যে, কিন্তু তিনি বলছেন যতক্ষণে না দ্রুপদ রাজা যুদ্ধের উদ্যম শুরু না করেন, কারণ এখন বিয়ের সময় এই উদ্যম তিনি করবেন না, যতক্ষণে না কৃষ্ণ তার যাদব বাহিনী সঙ্গে নিয়ে এসে আক্রমণ না করেন, তার মধ্যেই রাজ্যার্থং পাণ্ডবেয়ানাং পাঞ্চাল্য সদনাং প্রতি, ততক্ষণের মধ্যে ধ্রুপদের রাজ্যটা আক্রমণ করো, দেখবে ওরা পর্যুদস্ত হয়ে যাবে। আমাদের পুরো সেনাবাহিনী রেডি আছে, আমরা গিয়ে ওদের যুদ্ধ করে জিতে আসব। আমি শুধু বলতে চাইছি, এইটুকু একটা ম্যারেজ স্বয়ংবর হয়েছে, তার মধ্যে কি ধরনের পলিটিক্সটা চলে এলো, এটা হচ্ছে দেখার বিষয়। আমার বক্তব্য, তাহলে একটা ফ্যামিলির মধ্যে, তার জ্ঞাতি ভাইদের মধ্যে যদি এই পলিটিক্স চলে, তাহলে আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে সেখানেও এই সাম দান ভেদ এবং তারপরে দণ্ড কিভাবে দিতে হয়, এটাও তো সরকার কম জানে না। সেন্টারে যিনি থাকবেন তার হাতে তো ইডি সিবিআই সব আছে, দণ্ড দেওয়ার রাস্তা তো এখন গণতান্ত্রিক, তাই না? যে এই সব জায়গাগুলো সবসময় সামদান ভেদ দণ্ডের উপরে চলে, অন্তর্রাষ্ট্রীয় ক্ষেত্রেও চলে। এবং এই অন্তর্রাষ্ট্রীয় ক্ষেত্রে, যখন আমি অন্তর্রাষ্ট্রীয় ক্ষেত্রে আরও একটা উদাহরণ দিতে পারি, সেটা আজকের বোধহয় আর সময় নেই, পরের দিন সেটা করব।